নমস্কার, হাই নিউজের সকল দর্শককে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। ইডির মুখোমুখি হলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। দুপুর 12:45 সিজিও কমপ্লেক্সে হাজিরা। রেশন দুর্নীতি মামলায় তলব করা হয়েছিল ইডির তরফে অভিনেত্রীকে, এবার তিনি ইডির মুখোমুখি হলেন। জানবো বিস্তারিত, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী অভিষেক সিংহ। অভিষেক, এর আগেও ইডির তরফ থেকে অভিনেত্রীকে ডাকা হয়েছে, তিনি দেশে না থাকার জন্য তিনি হাজিরা দিতে পারেননি, সময় চেয়ে নিয়েছিলেন 7 দিনের জন্য, এবার তিনি ইডির মুখোমুখি। একদমই জীবন্না, তুমি যেমনটা বলছিলে ঠিক তেমনটাই। ইডির ডাকে সাড়া দিয়ে দুপুর 12:45 হাজিরা দিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ইডির তলবে 5ই জুন হাজিরা দেননি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, তাই ফের আবারও তাকে আরেকবার অভিনেত্রীকে তলব করেছে ইডি। আজ অর্থাৎ বুধবার সকাল 10:30 থেকে 11টার মধ্যে ইডি দপ্তর সল্টলেক সিজিও কমপ্লেক্সে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে কিন্তু তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টররা। এবং আগের বার হাজিরা না দেওয়ার কারণ হিসাবে অভিনেত্রী জানিয়েছিলেন যে সেই সময় অভিনেত্রী বিশেষ কাজের জন্য মায়ামিতে ছিলেন, তাই তার পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়। সেই সময় তার আইনজীবী মারফত জানান অভিনেত্রী যে ইডির কাছে 7 দিন সময় চেয়েছিলেন তিনি। দেশে ফিরে এলেই ইডির সঙ্গে যোগাযোগ করার আশ্বাসও তিনি দিয়েছিলেন। এরপরই আজ ফের ঋতুপর্ণা সেনগুপ্তকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয় এবং সেই মতো আজ 12:45 ইডি দপ্তর সিজিও কমপ্লেক্সে তিনি কিন্তু হাজিরা দিলেন। এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, প্রসঙ্গগত ভাবে রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণা সেনগুপ্তর নাম জড়িয়েছে, সেই সূত্রেই তাকে বারবার তলব করা হচ্ছে। সূত্রের খবর, রেশন দুর্নীতি মামলায় আর্থিক লেনদেনের সূত্রে ঋতুপর্ণাকে তলব করা হয়েছে। এই দুর্নীতি মামলায় কিন্তু গত বছর ইডির হাতে গ্রেপ্তার হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, শঙ্কর আড্ড, ব্যবসায়ী আকিবুর রহমান সহ আরো বেশ কিছু জন। এবং এই মামলার তদন্তে চলতি বছরেই কিন্তু 5ই জানুয়ারি সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা, এবং সেই তদন্তেরই কিন্তু জিজ্ঞাসাবাদ এবং তলব ঋতুপর্ণা সেনগুপ্তকে। ধন্যবাদ অভিষেক। ইডির মুখোমুখি হলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। দুপুর 12:45 নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন তিনি। কি বলবেন রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রীকে তলব করেছিল ইডি, আজ হাজিরা দিলেন তিনি। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ বিজেপির মুখ্য সচেতক হতে চলেছেন এবার শঙ্কর ঘোষ। পশ্চিমবঙ্গ বিধানসভার বিজেপি মুখ্য সচেতক হতে চলেছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এর আগে ছিলেন মনোজ টিগ্গা, বর্তমানে তিনি সাংসদ হয়েছেন, তাই শঙ্কর ঘোষকে মুখ্য সচেতক করার সিদ্ধান্ত বিজেপি সূত্রে। পশ্চিমবঙ্গ বিধানসভার বিজেপি মুখ্য সচেতক হতে চলেছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এর আগে ছিলেন মনোজ টিগ্গা, বর্তমানে তিনি সাংসদ হয়েছেন, তাই সেই জায়গায় এবার শঙ্কর ঘোষকে মুখ্য সচেতক করার সিদ্ধান্ত বিজেপি সূত্রে মনে করা হচ্ছে। জানবো বিস্তারিত, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শুভঞ্জন দাশগুপ্ত। শুভঞ্জন, খবর, গতকাল বিজেপির বিধায়করা বৈঠকে বসেছিল নিউ টাউনের একটি হোটেলে। সেই হোটেলে আলোচনা হয় দীর্ঘক্ষণ বিধায়কদের মধ্যে যে পরবর্তী কি কুইজতে হবে, কারণ যিনি শীর্ষে এসেছিলেন মনোজ টিগ্গা, তিনি এবছর 2024 সালে জিতেছেন লোকসভায়, ফলে তার আসনটি ফাঁকা হয়ে গেছে। সেই ফাঁকা আসনে কাকে বসানো হবে সেই নিয়ে আলোচনা চলছিল। সূত্রের খবর এখনো কিছুটা জানা যাচ্ছে শঙ্কর ঘোষ, যিনি শিলিগুড়ি থেকে জিতেছিলেন 2021 সালে, সেই শঙ্কর ঘোষকে পরবর্তী কুইজ হিসেবে দেখে নিচ্ছে রাজ্য বিজেপি। ধন্যবাদ শুভঞ্জন। পশ্চিমবঙ্গ বিধানসভার বিজেপির মুখ্য সচেতক এবার হতে চলেছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, এবং এর আগে এখানে ছিলেন মনোজ টিগ্গা, বর্তমানে তিনি সাংসদ হয়েছেন, তাই শঙ্কর ঘোষকে মুখ্য সচেতক করার সিদ্ধান্ত বিজেপি সূত্রে খবর।
দল বিরোধী কাজের জন্য বরখাস্ত করা হলো ডায়মন্ড হারবারের লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববিকে। মঙ্গলবার ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে এসেছিলেন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা। সেখানে অভিজিৎ দাস অনুপস্থিত ছিলেন, এমনকি তার নেতৃত্বে বেশ কয়েকজন বিজেপি কর্মী কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যদের গাড়ি আটকে বিক্ষোভ দেখান। বিজেপির কেন্দ্রীয় দলে ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, তাকেও পড়তে হয়েছে বিক্ষোভের মুখে। আর এই নিয়ে অভিজিৎ দাসের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত তিনি দলের যাবতীয় কাজ থেকে বিরত থাকবেন। কেউ কিচ্ছু বলতে চাইছে না, সব যেন আমাদের কোনো ইয়েই নেই। একটা টেবিলে একজন বসার কথা, একটা টেবিলে 10 জন 100 জন করে বসে আছে। সাময়িকভাবে দল থেকে বরখাস্ত করা হলো লোকসভার প্রার্থী ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন বিজেপি থেকে অভিজিৎ দাস। আমাদের চারিদিকে সবাইকে মাঠ ধর করে সব বার করে দিচ্ছে, জামা ফামা ছিঁড়ে দিয়ে কেউ কিচ্ছু বলতে চাইছে না, সব যেন আমাদের কোনো ইয়েই নেই। একটা টেবিলে একজন বসার কথা, একটা টেবিলে 10 জন 100 জন করে বসে আছে। সাত সকালে সল্টলেকের নয়াপট্টিতে অগ্নিকাণ্ড। আবারও কলকাতার অগ্নিকাণ্ডের ঘটনা। মুদিখানার দোকানে আগুন। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন পৌঁছয়। মুদিখানা এবং স্টেশনারি দোকানের আইসক্রিম রাখার ফ্রিজে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে দমকলের প্রাথমিক অনুমান। দমকলের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। পুড়ে ছাই জলদাপাড়ার ঐতিহাসিক হলং বনবাংলো। 8টি ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। এসি ফেটেই আগুন লেগেছে বলে প্রাথমিক ধারণা বন দফতরের। গতকাল রাত 9টা নাগাদ হঠাৎই আগুন দেখতে পান বন দফতরের এক কর্মী। কাঠের ঘর হওয়ায় অল্প সময়ের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা বাংলো। বনকর্মীদের প্রচেষ্টা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ক্লোজিং পিরিয়ডেই বন্ধ ছিল এই বাংলো, ফলে পর্যটক কেউ না থাকায় হতাহতের কোনো খবর নেই। পুড়ে ছাই জলদাপাড়ার হলং বনবাংলো। সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে মৃত্যু শিশুর। ট্রেনারের শাস্তির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ অভিভাবকদের। ব্যারাকপুরের নোনা চন্দন পুকুরে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে 7 বছরের বালকের মৃত্যুকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা। জানা যাচ্ছে, বছর 8-এর প্রতীক বিশ্বাস ব্যারাকপুরের নোনা চন্দন পুকুরে 2 বছর ধরেই সাঁতার শেখে। সেদিনও এসেছিল মায়ের সঙ্গে। সাঁতার কাটতে গিয়েই হঠাৎই জলে তলিয়ে যায় শিশুটি। ব্যারাকপুরের একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। প্রশিক্ষকের গাফিলতিতেই ওই নাবালকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ অভিভাবকদের। অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে সুইমিং পুল, জানিয়েছেন পুরপ্রধান উত্তম দাস। স্যার ওকে দেখুন, প্রথমে সুইমিং পুলে করছিল, তারপরে যখন হঠাৎ করে পুকুরে নামিয়েছে, পুকুরটা তো অনেকটা ডিপ, বাচ্চা তো পারবে না। ট্রেনাররা নিজেদের মতন গল্প করছে, ওকে যখন ধরা হচ্ছে, স্যার ওকে দেখুন কোন রকম কোনো কথা বলতে, আপনার এখান থেকে সরে যান, বাচ্চাটা শিখতে পারবে না। সরে গেলাম তো একটা বাচ্চাকে যখন ট্রেনার দিয়ে করা হচ্ছে, পয়সা নিচ্ছে, তাহলে এটা আজকে কি করে ঘটনাটা ঘটলো? একটা ছোট বাচ্চা সুইমিং করতে করতে মা তাকে বলছে 20 মিনিট 25 মিনিট ধরে নাকি ভেসে আছে। তাকে একটুখানি মা জিজ্ঞাসা করছে যে বাচ্চাটাকে তুলুন, আমার ছেলেটাকে তুলুন। বলছে যে আপনার ছেলে এখানে নেই, হয় পার্কে গেছে, নাহলে গার্ডেনে গেছে, না হলে বাড়ি চলে গেছে। ওইটুকুনি বাচ্চা মায়ের সাথে আসে, মায়ের সাথে যায়, কি করে সে বাড়ি যায়? এই তো হসপিটাল থেকে দেখে এলাম নিথর দেহ। দুর্ঘটনার সেই ছবি এখনো চোখের সামনে টাটকা। গত সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যাত্রী ছিলেন নবদ্বীপের উত্তম সাহা এবং তার পরিবারের সদস্যরা। শিউরে ওঠার মতো অভিজ্ঞতার কথা বললেন তারা। বিভীষিকাময়
স্থল থেকে মঙ্গলবার ভোরে নবদ্বীপ শহরের বাড়িতে ফিরেছেন উত্তমরা। বছর 43-এর উত্তম সাহা, স্ত্রী পম্পি সাহা, 4.5 বছরের একমাত্র সন্তান আয়ুষ এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে গত 9ই জুন রবিবার আগরতলায় গিয়েছিলেন তারা। ছুটি কাটিয়ে 16ই জুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বাড়ি ফিরছিলেন, কিন্তু কে জানতো মুহূর্তেই ঘটে যাবে এমন ভয়ঙ্কর ঘটনা। সেই দুর্ঘটনার অভিঘাত এতটাই জোরালো যে এখনো তা নিয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছেন সকলেই। বলতে আমরা যখন প্রথমবার ঝাঁকানি দিল তখন বুঝতে পেরেছিলাম যে হয়তো ট্রেনের কোনো শব্দ হচ্ছে, কিন্তু সেকেন্ড বার যখন ধাক্কা দিল সে বিকট আওয়াজ আর বিকট শব্দ, তখনই বুঝতে পেরেছি ট্রেন হয়তো লাইনচ্যুত হচ্ছে, হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। তখনই তো চারিদিকে চিৎকার চেঁচামেচি, কান্নাকাটি পড়ে গেল। ছেলে মেয়েগুলো এদিক ওদিক ছিটকে যাচ্ছে, বাচ্চা কাচ্চাগুলো। আমরা এই দিক থেকে ওদিকে, এদিক থেকে ওদিকে এরকম বাড়ি খাচ্ছি। আর আমার ওয়াইফ তো ছিল সেই সময় টয়লেটে। সেই বিভৎস অবস্থা সেই সময় পর্যন্ত এখনও সেই সিন মনে করলে এখনও মনে হচ্ছে যেন আমরা মানে আতঙ্কে ভয় পেয়ে যাচ্ছি এখনও। এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের দিনটা গেছে সেদিনকে। আপনারা যে আহত, কপালের জোরে আমরা বেঁচে ফিরে এসেছি, এটাই আমাদের কাছে এখন বিশাল ব্যাপার। আমি এই ঘটনার 2 মিনিট আগে সকালের জল খাবারটা খেয়ে হাতটা ধোয়ার জন্য আমি টয়লেটে যাচ্ছি। সেই টাইমে মানে বিকট শব্দ, আর আমাকে তো এই পাশে আর এই দিকে শুধু ধাক্কা মারে, আর এত শব্দ মানে আমি মানে নিজেও বুঝতে পারছি না যে কী হচ্ছে। দিয়ে তারপরে হঠাৎ থেমে গেল গাড়িটা, বেরিয়ে দেখি যে আমার ছেলে বমি করে এর মানে নিচে আমার বাবা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর দেখি কামরাটা ওই দিকে সরে গেছে, একটা ওই বগি ওই দিকে সরে রয়েছে। আমি তো দেখে ভয় পেয়ে মানে আমার গা হাত পা তরতর করে কাঁপছে। এদিকে আমার মাথায় এইখানে মানে এত ধাক্কা দিয়েছে যে আমার হাত কেটে গেছে। আমার ছেলে উপর থেকে নামতে গিয়ে ধাক্কা এই পাশটা ওই লাগাতে খুব বমি করে, ও ভয়ে আতঙ্ক হয়েছিল। গাঁজা খাওয়ার প্রতিবাদ করায় মার খেতে হলো এক ব্যক্তিকে। হাসনাবাদের ভেবিয়া সাদিগাছি পশ্চিম পাড়ার ঘটনা। মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম পাড়া সংলগ্ন একটি জলকরের পাশে বসে গাঁজা খাচ্ছিলেন 5 যুবক, আর তারই প্রতিবাদ করতে গিয়ে আলাউদ্দিন মণ্ডল নামের এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে মারধর করা হয় বলে অভিযোগ। ভেরির জলে ডুবিয়ে মারার চেষ্টাও করা হয়। স্থানীয় এক যুবক তা দেখতে ওই ব্যক্তিকে উদ্ধার করে, তাকে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাকে এবার আপনি কলকাতার ট্রামে চড়ে অস্ট্রেলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। কলকাতার একটি ট্রামের বগি সাজিয়ে তোলা হয়েছে অস্ট্রেলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য এবং পর্যটন স্থানগুলির ছবি দিয়ে। সেখানে রয়েছে আদিম সৈকত, রাজকীয় আউটব্যাক এবং প্রাণবন্ত সব বন্য প্রাণীদের ছবি। পাশাপাশি সেখানকার পর্যটনের সুযোগগুলিও তুলে ধরা হয়েছে। সম্প্রতি ধর্মতলা ট্রাম ডিপোতে এই অভিনব ট্রামের উদ্বোধন হয়ে গেল। উদ্বোধন করেছেন জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন। উপস্থিত ছিলেন কলকাতার অস্ট্রেলিয়ার কনসাল জেনারেল মিস্টার হিউ বয়লান, রাজ্য সরকারের পরিবহন বিভাগের সচিব ডক্টর সৌমিত্র মোহন। To visit Australia myself. I have a lot of family, so I've heard a lot about it, and that's one place that it's on my bucket list. So thank you for calling me here, and I hope to make a visit soon. We say in Australia, g'day. I'd like to begin by offering my sincere condolences to those families affected by the train crash in Siliguri yesterday. I would like to thank all of you for joining today. Tourism is a major part of Australia's economy and a key industry. Australia and India both have wonderful tourist destinations to visit. নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই।